দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে আমি আলোচনা করব 10 মিনিটের মধ্যে, তোমাদের কুইকলি রিক্যাপ হয়ে যাবে পুরো বিষয়টা। প্রথমে জানতে হবে ইংল্যান্ডের জায়গাটাতে চলে এসো। ইংল্যান্ড, প্রথম দেশটার নাম হচ্ছে ইংল্যান্ড, চারিদিকে সমুদ্র, মাঝে একটা দ্বীপ, বুঝতে পারলে? ওই দ্বীপটা 4 ভাগে বিভক্ত মূলত, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, বুঝতে পারলে কিনা? ওখানকার যারা আদি বাসিন্দা ওদিকে পিক্টস বলা হয়। কি বলা হয়? পিক্টস, বা ব্রিটেনের বাসিন্দা বলে ব্রাইটনস বলে অনেকে। আর ওদের ধর্মের দিক থেকে যদি বলি ওদিকে প্যাগান বলবো আমরা। তাহলে পিক্টস বলো আদি বাসিন্দা, ব্রাইটন বলো ব্রিটেনের বাসিন্দা হিসাবে, বা প্যাগান প্রকৃতির পূজারী বলে এদিকে প্যাগানস বলা হতো। এরা এখানে থাকতো প্রথমে। এরা প্রকৃতিকে ভালোবাসতো, পুজো করতো, প্রকৃতি প্রেমী মানুষ ছিল, এবং এরা মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এরা ফিশারম্যানও ছিল। এরা কি ছিল? ফিশারম্যান। এরপরে হয়ে গেল কি, কেল্টিক নামক একটা ফর্সা সুন্দর শক্তিশালী জাতি এসে প্রবেশ করে গেল, কেল্টিক। এরা লোহার ব্যবহার জানতো, তলোয়ারের ব্যবহার জানতো, বল্লভের ব্যবহার জানতো। তো কেল্টিকরা যখন এসে গেল তখন কি হলো, এই কেল্টিকরা জায়গাটাকে দখল করে নিল, এবং এরা কেল্টিকরা রাজা রানী হয়ে বসে গেল সেই জায়গাটাতে, বুঝতে পারলি কিনা? কেল্টিকদের দলের মধ্যে নিয়ে কেল্টিক সাম্রাজ্য এবং কেল্টিক যুগ শুরু হলো। যুগটার নাম ছিল কেল্টিক যুগ, বুঝতে পারলি কিনা? তাহলে প্রথমে ছিল ফিশারম্যানরা, তারপরে এলো কেল্টিকরা। এবং কেল্টিকদের মধ্যে একদল পুরোহিত ছিল, যার প্রচন্ড সমাজে প্রভাব প্রতিপত্তি ছিল পুরোহিতদের। কেল্টিকদের পুরোহিত যাদিকে বলা হয় ড্রুডিজ বলা হয়। কি বলা হচ্ছে? ড্রুডিজ। এদের অনুমতি নিয়ে রাজা যুদ্ধ যেত। এদের মানে যে যাই প্রবলেম হোক এই ড্রুডিজদের কাছে আলোচনা করতে আসতো। এরা প্রচন্ড শক্তিশালী ছিল সমাজে, ড্রুডিজরা। তো যাই হোক, এই সভ্যতা চললো, উন্নত হলো ইংল্যান্ড। হঠাৎ করে রোম থেকে একদল মহান যোদ্ধা চলে এলো। সেখানে জুলিয়াস সিজার এসেছিলেন, রোমান সম্রাট। 55 বিসিতে, যীশু খ্রিস্ট তখন জন্ম হয়নি, মানে খ্রিস্টানিটির উৎপত্তি হয়নি তখন জুলিয়াস সিজার আসছেন। এবং জুলিয়াস সিজার তো এবার রানার বাবুর মাথায় প্রশ্ন জাগছে, স্যার তাহলে ওরা কি ধর্ম ছিল তখন ওদের? তখন মনে আছে সেই গ্রিসের দেবদেবীদের কথাগুলো, হেরা, জিউস, পোসাইডন, হেডিস, ওরা ওইগুলো তো মানতো তখন, বুঝতে পারলি? যীশু খ্রিস্ট তো আসেনি এখন, তো খ্রিস্টানিতে আসবে কি করে? তো ওরাও প্যাগানেই ছিল এক ধরনের, ওটা প্যাগান ধর্ম বলা হয়, বুঝতে পারলি কিনা? ওই যে রোমানরা যে এসেছিল, রোমানরা যখন এসেছিল বেসিক্যালি যখন এন্ট্রি করলো জুলিয়াস সিজার 55 বিসিতে, যীশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে, তো তখন তো ওদের খ্রিস্টানিটি আবিষ্কার হয়নি। তখন ওরা জিউস, হেরা, পোসাইডন, জুপিটার, জুনো, অ্যাপোলো, ভেনাস, ঠিক আছে, তোমার হেডিস, প্লুটো, এই সমস্ত দেবতাদের, যেটা গ্রিসের দেবদেবী ছিল, রোমের দেবদেবী ছিল, তাদের পুজো করতো। তো যাই হোক, জুলিয়াস সিজার এলো এবং জায়গাটা তার খুবই পছন্দ হয়ে গেল। বললো ভিনি ভিডি ভিসি, এলাম, দেখলাম, জিতলাম। ব্যাস, জিতে নিল জায়গাটা, একটা ছোট জায়গা জিতে নিল। কিন্তু জুলিয়াস সিজার পুরো জায়গাটা জেতেনি, সামান্য একটা জায়গা লুট করেছিল, জিতেছিল, বুঝতে পারলে? তার কিছুদিন পর জুলিয়াস সিজার দেশে ফিরে গেলেন। জুলিয়াস সিজারকে মার্ডার করে দেওয়া হলো পার্লামেন্টের ভেতরে, ঠিক আছে? জুলিয়াস সিজার মারা গেলেন, ঠিক আছে? জুলিয়াস সিজারের পর একজন সম্রাট ক্লডিয়াস নামক একজন রোমান সম্রাট এসেছিলেন 40,000 সৈন্য নিয়ে। কত সৈন্য নিয়ে? 40,000 সৈন্য নিয়ে পুরো ইংল্যান্ডকে দখল করে বসলেন এবং এই কেল্টিক দিকে তাড়িয়ে দিলেন। কেল্টিকরা কোথায় গেল? জঙ্গলের ভিতর থাকতে শুরু করলো কেল্টিকরা, এবং রোমানরা নিজের সাম্রাজ্য স্থাপন করে বসলো, বুঝতে পারলে কিনা? রোমানরা যে এসেছিল সেটা উন্নতি হয়েছিল ইংল্যান্ডের কিছু অবনতি হয়নি। রোমানরা দীর্ঘদিন এখানে ছিল। এখানে রোমানরা নিজেদের সুবিধার জন্য বড় বড় রাস্তাঘাট তৈরি করলো, বড় বড় মন্দির স্থাপন করলো, বড় বড় বিশ্রামাগার স্থাপন করলো, এবং রোমান রুল রেগুলেশন ল কোর্ট রোমান রুল রেগুলেশন কোর্ট সিস্টেম চালু করে দিল, বুঝতে পারলে কিনা? এবং ল্যাটিন ভাষাটাকে নিয়ে এলো রোমানরা, এবং সামগ্রিকভাবে উন্নতি হলো ইংল্যান্ডের উন্নতি হয়েছিল রোমানদের আমলে। তো যাই হোক, এরপরে একটা ঘটনা ঘটলো, রোমের উপর আক্রমণ শুরু হলো। খেয়াল রাখবে, রোম একটা বড় সাম্রাজ্য ছিল, বিশাল বড় সাম্রাজ্য। সেই রোমের উপর যখন আক্রমণ শুরু হতে লাগলো, রোম কি হলো, এবার রোমের জায়গাটাও একটু বলি তো জানতে সুবিধা হবে। যে রোমের সম্রাট ছিলেন, রোমের সম্রাটের 2 পুত্র হলো, বুঝতে পারলে? এবং রোমান সম্রাট দেখলেন যে 2 পুত্রের মধ্যে কেন ঝামেলা হয়, আমি দুজনকে 2 দিক দিয়ে দিচ্ছি, একদিকটা ইস্টার্ন সাইড, একটা ওয়েস্টার্ন সাইড, বুঝতে পারলে কিনা? তো আস্তে আস্তে রোমের 2টো সাম্রাজ্য গড়ে উঠবে, দেখবে, একটা পুরনো রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে বাইজান্টিয়ান সাম্রাজ্য, আরেকটা হচ্ছে কি বাইজান্টিয়াম সাম্রাজ্য। এই যে পুরনো রোমান সাম্রাজ্যের উপর বেশি করে আক্রমণটা হচ্ছিল, বুঝতে পারলে কিনা? তো রোম সাম্রাজ্য বলতে পুরোনোটাই বুঝি। পরবর্তী সময় কনস্টান্টিনোপল কি করবে, পরবর্তী সময়ের সম্রাট কনস্টান্টাইন কি করবেন, সাম্রাজ্যটাকে
স্থানান্তরিত করে দেবেন, নিজের নিজের ক্যাপিটালটাকে, রাজধানীটাকে কনস্টান্টিনোপলে নিয়ে চলে যাবে, বুঝতে পারলে কিনা, এবং সেখান থেকে বাইজেন্টিয়াম সাম্রাজ্য তৈরি হবে। তো যাই হোক, এটা হলো রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য অনেক উন্নত ছিল। সেই রোমান সাম্রাজ্যের উপর যখন হামলা হতে শুরু করলো, তখন রোমান সম্রাটরা বললো আমাদের 40,000 সৈন্য কেন ইংল্যান্ডের মাটিতে পড়ে থাকবে, আমরা 40,000 সৈন্যকে উইথড্র করে নিচ্ছি। ওরা 40,000 সৈন্য উইথড্র করে নিল, ইংল্যান্ডকে ছেড়ে দিল এবং ওরা নিজের দেশে চলে এসেছিল, বুঝতে পারলে কিনা। তাহলে রোমানদের একটা সৈনিকও রোমানরা আর ইংল্যান্ডে রাখলো না, পুরো সৈনিকগুলোকে নিয়ে ওরা নিজের দেশে চলে এলো। কোথায় চলে এলো? রোমে চলে এলো, বুঝতে পারলে কিনা, এবং নিজের দেশকে প্রোটেক্ট করবার জন্য মন দিল। এবারে ইংল্যান্ডের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংল্যান্ড। তো ইংল্যান্ডের হাল কি হলো? এবার কি হলো, বিভিন্ন জাতি গোষ্ঠী সবাই ইংল্যান্ডকে আক্রমণ শুরু করলো। ইংল্যান্ড ছোট 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 খণ্ডে বিভক্ত হয়ে গেল। যে যেখানে শক্তিশালী সে নিজেকে রাজা ঘোষণা করে দিল। ইংল্যান্ডে বলতে পারো একটা মৎস্যান্বয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা ব্ল্যাক এজ চলেছে পুরো ইংল্যান্ডে। এখানে কেউ একটা স্ট্রং শক্তিশালী রাজা নেই, সবাই ছোট ছোট রাজা, এবং সবাই নিজের রাজ্যকে বিস্তার করার চেষ্টা করছে। সবসময় ঝগড়া লড়াই চলছে, আর সেই সুযোগটা নিচ্ছে বাইরের বহিঃশত্রু বা ভাইকিংসরা। এখানে আমরা ভাইকিংসদের নাম পাবো। কাদের? ভাইকিংস মানে জলদস্যু। ভাইকিংস মানে জলদস্যু। এরা ভাইকিংস কারা ছিল? মহান সম্রাটদের যে মহান সব যোদ্ধা ছিল তাদের থেকেও বেশি শক্তিশালী ছিল ভাইকিংসরা। ভাইকিংসরা গ্রামের পর গ্রাম বস্তি বানিয়ে থাকতো। এবং কোন দিক থেকে আসতো ভাইকিংসরা? ভাইকিংসরা ডেনমার্ক। কোনখান থেকে আসতো? ডেনমার্ক। এবং কি নরওয়ে, আর কোন দেশ? সুইডেন। এই সমস্ত দেশগুলোকে একসাথে স্ক্যান্ডিনেভিয়া বলা হতো। কি বলা হতো? স্ক্যান্ডিনেভিয়া। সেই স্ক্যান্ডিনেভিয়া থেকে ভাইকিংসরা বেরিয়ে আসতো, আক্রমণ করতো। ভাইকিংসরা করতো তার কারণ হচ্ছে এদের পুরো ধরো 10টা গ্রাম আছে, সেই 10টা গ্রামে 10,000 লোক থাকে। 10,000 তো একটু বেশি হয়ে গেল, যাই হোক 10টা গ্রামে ধরো 6,000 লোক থাকে। সেই 6,000 লোকের মধ্যে বেশিরভাগটাই পেশা ছিল ডাকাতি করব। বেশিরভাগ লোকেরই পেশা ডাকাতি। ওখানে বাকি কেউ কেউ হয়তো ক্ষেত খামার করতো, ঠিক আছে, পশুপালন করতো, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লোকটা 90% থেকে বেশি লোক কি করতো? সবাই কি করতো? ডাকাতি করতে পারতো। ওটাই ওদের জীবিকা ছিল, ঠিক আছে। তার কারণ ওদের শীতের দেশ, ঠান্ডার দেশ, ওখানে থাকবার ভালো চাষ হয় না, থাকবার মতো জায়গা নেই, ওদের লুটপাটটাই বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। তো তারা ভাইকিংস, এবং ভাইকিংসটাকে কি তারা একটা ভার্ব হিসাবে ইউজ করতো, মানে ভাইকিং করতে যাবো, মানে ডাকাতি করতে যাবো, এইটাকে ভাইকিং বলা হচ্ছে, বুঝতে পারলি কিনা। এবং এইটাই তাদের জীবনের যে লাইফস্টাইল ছিল। ছোট থেকে যখন বড় হতো সবাইকে ট্রেনিং দেওয়া হতো। বাচ্চা বড় হচ্ছে, স্কুলে কি যাবে, ডাকাতি টেকনিক শেখ, ওইটাই ওদের কাছে স্কুল, বুঝতে পারলি কিনা, ওইটাই শেখানো হতো। সো এই ছিল ভাইকিংস। ভাইকিংস প্রচন্ড একটা যোদ্ধার জাতি ছিল। তো যাই হোক, ভাইকিংস আক্রমণ শুরু করলো। ইতিমধ্যে ইংল্যান্ডে একজন মহান রাজা চলে এলো। ইংল্যান্ডে এই যখন এইরকম একটা ডার্ক এজ চলছে ইংল্যান্ডে, সেই মহান রাজা ভাইকিংদের এগেনস্টে লড়াই করেছিল। সেই মহান রাজার নাম ছিল কিং আর্থার, লিজেন্ডারি কিং। এর ঐতিহাসিক সত্যতা নিয়ে অনেকে ডাউট রয়েছে যে কিং আর্থার আদৌ ছিল কিনা লিজেন্ডারি কিং। কিন্তু কিং আর্থারের অস্তিত্ব নিয়ে অনেকে বলেছেন যে হ্যাঁ, আসলে একটা লিজেন্ডারি কেল্টিক কিং ছিল, যিনি কেল্টিক ক্যাপ্টেন, যার নাম ছিল কিং আর্থার। তো কিং আর্থার এলেন, কিং আর্থার নিজের পুরো দেশটাকে সংঘবদ্ধ করলেন এবং অনেকটাই প্রোটেক্ট করেছিলেন কিং আর্থার, বুঝতে পারলে। তাহলে ইংল্যান্ডে আবার একটা ভালো রাজা পেল ইংল্যান্ড। কিন্তু কিং আর্থার একটা সময় মারা যাচ্ছে, মারা যাওয়ার পর আবার ভাইকিংদের রেডিং শুরু হয়ে যাচ্ছে। ভাইকিংরা আবার আক্রমণ শুরু করছে ইংল্যান্ডের উপর। এবার ইংল্যান্ডে ওই স্ক্যান্ডিনেভিয়া থেকে 3 দল ডাকাত এলো, অ্যাংলো, জাটেস, স্যাক্সন। ডাকাতের দলগুলো ছিল অ্যাংলো, জাটেস, স্যাক্সন। এরা জার্মানিক ট্রাইব ছিল, জার্মান থেকে এসেছিল। এদিকে টিউটনিক জাতি বলা হয়। কি বলা হয়? টিউটনিক জাতি। ওই সমস্ত স্ক্যান্ডিনেভিয়ার সাইড দিকে এসেছিল, টিউটনিক জাতি বলা হতো। এটা জার্মানিক জাতি বলা হয়। আগে তো জার্মানি বলে আলাদা কোনো দেশ ছিল না, বুঝতে পারলি কিনা। ওই একসাথে টেনে দিত স্ক্যান্ডিনেভিয়া, টিউটনিক, ওই সমস্ত। তো এটা টিউটনিক জাতি ছিল, টিউটনিক জাতি ছিল। অ্যাংলো, জাটেস, স্যাক্সন, এই 3 দল ডাকাত এসে ইংল্যান্ডকে ঘিরে ধরলো এবং ইংল্যান্ডে স্থায়ী বসবাস শুরু করলো। অ্যাংলো একদিকে, জাটেস একদিকে, অন্যদিকে স্যাক্সন। অ্যাংলো, জাটেস, স্যাক্সনরা ওখানে থাকতে শুরু করলো, বলে, বুঝতে পারলি কিনা। যখন অ্যাংলো জাটেস স্যাক্সনরা থাকতে শুরু করলো, নিজেদের মধ্যে কিছুদিনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, ভয়ঙ্কর লড়াই। অ্যাংলো জাটেস স্যাক্সনের মধ্যে লড়াই করতে করতে যারা জাটেস ছিল তারা একটু দুর্বল ছিল এবং তারা পরাজিত হয়ে গেল, জাটেসটা, এবং বেঁচে রইল অ্যাংলো এবং স্যাক্সন। এরা তখন নিজেরা বন্ধুত্ব করে নিল এবং ওরা বললো যে আমরা যদি এইভাবে লড়াই করি আমরাও শেষ হয়ে যাবো বা আমরাও দুর্বল হয়ে যাবো, তখন বহিঃশত্রু ঢুকে যাবে, তার থেকে চল ইউনাইটেড হয়ে রাজ্য শাসন করি। এবং অ্যাংলো স্যাক্সন মিলেমিশে রাজ্য শাসন করতে লাগলো। যুগটার নাম দেওয়া হলো অ্যাংলো স্যাক্সন যুগ। এইখান থেকে মূলত আমাদের এজ শুরু, বুঝতে পারলে, এখান থেকে মূলত শুরু। কিন্তু এর আগে যে পড়াটা পড়ালাম সেখান থেকেও প্রশ্ন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। তা অ্যাংলো স্যাক্সন যুগ থেকে আমাদের মূল পড়াটা শুরু হচ্ছে। অ্যাংলো স্যাক্সন যুগ এমনই একটা যুগ ছিল যেখানে
অ্যাকচুয়ালি একটা রাজ্য স্থাপন হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। অ্যাংলো স্যাক্সন যুগ তাহলে এরা কোন জাতি ছিল? টিউটনিক জাতি ছিল। কোন জাতি ছিল? টিউটনিক। টিউটনিক মানে কি? জার্মানিক। টিউটনিক মানে জার্মানি, এরা জার্মান থেকে এসেছিল, বুঝতে পারলে কিনা? যুগটার নাম অ্যাংলো স্যাক্সন যুগ। এই যুগে প্রচুর লেখাজোখা হয়েছে। এই যুগে একটা দারুণ লেখা পায়, সেই লেখাটার নাম হচ্ছে বেউলফ। কি নাম? বেউলফ। এই লেখাটার এটার উপর 10-এ প্রশ্ন আসতে পারে কিন্তু পরীক্ষাতে, যে বিউলফের গল্পটা বল। বিউলফের গল্প কি আমি এক লাইনে বলবো। বিউলফ বলে একটা মহান যোদ্ধার গল্প, যে ডেনমার্কের যে মহারাজা রয়েছে হ্রদগার, সেই হ্রদগার একটা বিশাল বিলাসবহুল মহল বানিয়েছে হিওরট, যার নাম, সেই হিওরটে একটা দৈত্য চলে আসছে, সেই দৈত্যের নাম হচ্ছে গ্রিন্ডল। সেই গ্রিন্ডলকে মারবার জন্য বিউলফ আসছে, বিউলফের সাথে লড়াই হচ্ছে, গ্রিন্ডলের হাত ছিঁড়ে নিচ্ছে বিউল, গ্রিন্ডল রাক্ষসটা মরে যাচ্ছে। তারপরে গ্রিন্ডলের মা চলে আসছে, ওর মায়ের নাম হচ্ছে মেরিউল। কি নাম? মেরিউল। মেরিউল বা সিউল বলা হয়, তার সাথেও লড়াই হচ্ছে, সিউলকেও মেরে ফেলছে নাকি বিউল, এবং শেষ পর্যন্ত বিউল নিজের দেশে ফিরে যাচ্ছে। গেটসের রাজা ছিল, বুঝতে পারলে কিনা? এখানে গিয়ে পর নিজের রাজ্য শাসন করছে, রাজ্য সামলাচ্ছে। এরপরে তার বুড়ো বয়সে একটা ফায়ার ড্রাগন আসছে, বিউল সেই ফায়ার ড্রাগনের সাথেও লড়াই করছে। এবং আমরা দেখতে পাই 3182টা লাইন রয়েছে এই বইটার। এইটাকে অনেকে এপিক বলেন, অনেকে এপিক বলেন না, এই নিয়ে তর্ক বিতর্ক বিস্তর রয়েছে। তো এইটা হলো মহাকাব্য, যেটা অ্যাংলো স্যাক্সন যুগে লেখা হয়েছে। অ্যাংলো স্যাক্সন যুগে লেখা হয়েছে। তবে অ্যাংলো স্যাক্সন যুগে অনেক ধরনের লেখা হয়েছিল, শুধু বিউল নয়, বিউল তো হয়েছিল, কিন্তু বিউল ছাড়াও আরো অনেক ধরনের লেখালেখি হয়েছিল অ্যাংলো স্যাক্সন যুগটাতে। অ্যাংলো স্যাক্সন যুগটাতে আর কি লেখা হয়েছিল? হিরোইক পোয়েম, বীরত্বপূর্ণ কবিতা লেখা হয়েছিল। আর কি? দুঃখের কবিতা লেখা হয়েছিল, এলিজি বলা হয়। আর কি? ধর্মের কবিতা লেখা হয়েছিল, রিলিজিয়াস পোয়েম বলা হয়। এই জিনিসগুলো লেখা হয়েছিল অ্যাংলো স্যাক্সন যুগে। তাহলে অ্যাংলো স্যাক্সন যুগে মূলত 3 ধরনের লেখালেখি হয়েছিল। একটা হচ্ছে হিরোইক পোয়েম, একটা হচ্ছে এলিজি, একটা হচ্ছে রিলিজিয়াস পোয়েম। হিরোইক পোয়েম কি? হিরোইক পোয়েম হচ্ছে বীরত্বপূর্ণ কবিতা, যেখানে লড়াই, কোথাও সংঘর্ষ হয়েছে, লড়াই হয়েছে, ব্যাটল হয়েছে, ওয়ার হয়েছে, তার কাহিনী থাকবে, তার গল্প থাকবে। সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েম। এলিজি কি? হোয়াট ডু ইউ মিন বাই এলিজি? এলিজি হচ্ছে দুঃখের কবিতা। এলিজি হচ্ছে দুঃখের কবিতা, যেখানে হয়তো কোনো হাজব্যান্ড কাঁদছে, কোনো ওয়াইফ কাঁদছে, বা কোনো লাভ ট্রায়াঙ্গেল গল্প পাচ্ছি, বা কোনো একটা শহর ধ্বংস হয়ে গেছে তার জন্য কান্নাকাটি চলছে, এই সমস্ত দুঃখের কথাগুলো পাবো। এই দিস ইজ কল্ড এলিজি। যেমন হচ্ছে উদাহরণগুলো বলছি আমি, এলিজি পাবো। এরপরে কি পাবো? ধর্মের কবিতা পাবো, কারণ খ্রিস্টানিটি প্রবেশ করে গেছে। সেই খ্রিস্টানিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খ্রিস্টান ধর্মের আইডিয়াগুলো সেখানে প্রমোট করার চেষ্টা চলছে, তাই বিভিন্ন বাইবেল রিলেটেড কবিতা পাবো। যদি এবার আমি কথা প্রসঙ্গে আসি যে অ্যাংলো স্যাক্সন পোয়েমগুলো কি কি ছিল। অ্যাংলো স্যাক্সন পোয়েমগুলো ছিল ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ফাইট অ্যাট ভিসবার্গ, ব্যাটেল অ্যাট মিলডন, ঠিক আছে, উইকজিট, ওয়ালডারার, এই সমস্ত ছিল। তো এইগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটেল অফ মেলডন। তার কারণ হচ্ছে যখনই কোনো রাজা যুদ্ধ জিতত সে কবিতা লেখাতো, কিন্তু ব্যাটেল অফ মেলডনে হেরে গিয়েও কবিতাটা লেখা হয়েছে, ব্যাটেল অফ মেলডন, মনে রাখবে। এবার যদি অ্যাংলো স্যাক্সন এলিজিগুলোর কথা বলি, কি কি এলিজি ছিল? দুঃখের কবিতা, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন, সি ফারার, দ্য উলফ অ্যান্ড এড ওয়াচার, দ্য রুইন, এইগুলো ছিল দুঃখের কবিতা। হাজব্যান্ড মেসেজ, সমুদ্রে চলে গেছে হাজব্যান্ড, ওয়াইফকে মিস করছে, কাঠে খোদাই করছে, আই মিস ইউ, ছুরি দিয়ে খোদাই করছে, নিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে, যদিও এটা মেসেজটা যায়। মানে বিরাটই অপটিমিস্টিক, তুই ভাবতে পারছিস? তুইও অতটা অপটিমিস্টিক নয় যে সমুদ্রে আমি কাঠে ভাসিয়ে দেবো, ওইটা আমার স্ত্রীর কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। ও স্ত্রী এবার কাঁদছে ঘরে, ঠিক আছে, ওকে ঘরের লোকজন বের করে দিয়েছে, ঠিক আছে, ঘর থেকে ও একটা গুহাতে গিয়ে থাকছে। তো তখন ও ওয়াইফস কমপ্লেন, যে আমাকে একাই ছেড়ে গেলে কেন, ওয়াইফস কমপ্লেন, বুঝতে পারলি কিনা। তারপর সি ফারার রয়েছে, সমুদ্রের নাবিক, বুঝতে পারলে কিনা। আজকে রিটায়ারমেন্ট নেওয়ার পর সমুদ্রের জীবনযাত্রা নিয়ে ভাবছে, বুঝতে পারলে কিনা। এবং সেই ইমোশন, সমুদ্রের প্রতি একটা ইমোশন, কিন্তু কষ্টকর জীবনযাত্রাটাও রিমাইন্ড করছে, সি ফারার রয়েছে। উলফ অ্যান্ড এড ওয়াচার, ওখানে লাভ ট্রায়াঙ্গেলের গল্প পাবো। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, তারপর কোনো কারণে বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে, এখন সে নিজের হাজব্যান্ডকে ভালোবাসে, এখন তার যে পুরনো এক্স লাভারটা সে ফিরে আসছে, তখন সে ভাবছে আমি কার দিকে যাবো। উলফ অ্যান্ড এড ওয়াচার, এইরকম একটা গল্প রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, আরেকটা বিষয় রয়েছে রুইন। একটা নগরী ছিল, বাদ বলে নগরী ছিল, সেই নগরীটা একটা সময় বিশাল সম্ভ্রান্ত ছিল, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কবি কাঁদছে, সেটাকে বলা হচ্ছে রুইন। এই সমস্ত দুঃখের কবিতাগুলো রয়েছে। এছাড়া ধর্মের কবিতা বাইবেল রিলেটেড রয়েছে, খ্রিস্ট, এলিয়ানা, জুলিয়ানা, ফিনিক্স, এই সমস্ত বিভিন্ন ধর্মের কবিতা, জেনেসিস বি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে
অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েমের ভিতরে। এবারে এই অ্যাংলো স্যাক্সন যুগটাতে আমরা দুইজন মহান কবির কথা পাই, কিডমন সিনিউল। কি নাম? কিডমন আর সিনিউল, এরা হলো মহান কবি এই যুগটাতে। এই যুগটাতে একজন মহান দার্শনিক, ম্যাডাম এই যুগে একজন মহান দার্শনিকের কথা, দার্শনিক বলছি ঐতিহাসিকের কথা পাই, নাম হচ্ছে বেদে। কি নাম? বেদে। এই যুগটাতে অ্যাংলো স্যাক্সন যুগটাতে আমরা 4টা ম্যানুস্ক্রিপ্টের কথা পাই, বিউলপেমেস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, ভার্সিলি বুক, তাই না? এইগুলো হচ্ছে মূল জিনিস। এবার হচ্ছে এই যুগে একজন মহান রাজা এসেছিলেন, যে রাজাটা নাম হচ্ছে কিং অ্যালফ্রেড। কি নাম? কিং অ্যালফ্রেড। এই কিং অ্যালফ্রেড যখন সিংহাসনে বসলেন, দেখলেন যে তিনি দেখলেন যে তার পুরো রাজ্যটার হাল খারাপ হয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে ভাইকিংসরা, ভাইকিংস তো মনে আছে, ভাইকিংস কারা ছিল? জলদস্যু, ডাকাত। ওরা সেই ছোট থেকে ট্রেনিং দিত শুধু লড়াই করবার জন্য, ডাকাতি করবার জন্য। ভাইকিংসরা এতবার আক্রমণ করেছিল যে পুরো দেশটাকে ছারখার করে দিয়েছিল। তখন কিং অ্যালফ্রেড ভাবলো ভাইকিংসদের সাথে লড়াই করতে হবে, লাস্ট ফাইটটা তো করবোই আমি। কিং অ্যালফ্রেড তলোয়ার তুলে নিলেন, ভাইকিংদের সাথে লড়াই শুরু করলেন। ভাইকিংদের যে দলটা ছিল ভয়ানক দল ছিল এবং ভয়ানক রকম যুদ্ধ করতে পারতো। এরা নিজের নাম দিয়েছিল দ্য আর্মি। কি নাম দিয়েছিল? দ্য আর্মি। এই আর্মিদের সাথে লড়াই করলো কিং অ্যালফ্রেড, এবং এই লড়াইয়ে আমরা জানতে পারছি যে কিং অ্যালফ্রেড শেষ পর্যন্ত জিতে গেল। যখন জিতে গেল কিং অ্যালফ্রেড ওদিকে মেরে ফেললো না, বরং ওদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করলো। চুক্তির নাম ছিল ট্রিটি অফ ওয়েডমোর। কি নাম ছিল? ট্রিটি অফ ওয়েডমোর। এই চুক্তি অনুযায়ী ইংল্যান্ড একটা ভূমি দেবে এই ডেনিশ ডাকাতগুলোকে, এবং তারা শান্তিপূর্ণভাবে ইংল্যান্ডে থাকবে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কোনোদিনই অস্ত্র তুলবে না, এবং প্রয়োজনে ইংল্যান্ডের হয়ে লড়াই করবে। বুঝতে পারলে কিনা? এবং এদের মধ্যে প্রচুর বিবাহ হবে। ঠিক আছে, সে ট্রিটি অফ ওয়েডমোর এটা স্বাক্ষরিত হলো। তারপরে ইংল্যান্ডে শান্তি ফিরে এলো। তারপরেও অনেকদিন পর শেষ রাজাটা যে ছিল অ্যাংলো স্যাক্সনদের, যে শেষ রাজার নাম কি ছিল? হ্যারোল্ড। কি নাম ছিল? কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ডের আমলে এই ডাকাতগুলো আবার উৎপাত শুরু করবে এবং চারিদিকে ইংল্যান্ডকে আবার জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন কিং হ্যারোল্ড বললো যে আমি এইবারে আর ডাকাতগুলোকে আর ক্ষমা করবো না, ডাকাতগুলোকে আমি ডিলিট করে দেবো। যেমন একটা ভাইরাসকে ডিলিট করিস, ভাইকিংসগুলোকে আমি ডিলিট করে দেবো। তো কি হলো? কিং হ্যারোল্ডের সাথে এই ভাইকিংসদের লাস্ট ম্যান ফাইট শুরু হলো। লাস্ট ম্যান স্ট্যান্ডিং, কে দাঁড়াচ্ছে দেখি। ভয়ানক একটা লড়াই হলো। ভাইকিংসরা এমনিতেই শক্তিশালী ছিল, কিন্তু কিং হ্যারোল্ডও প্রচন্ড শক্তিশালী ছিল। এই যে লড়াইটা হলো, এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই ছিল। এই লড়াই ভাইকিংসরা এবং কিং হ্যারোল্ড প্রচুর লড়াই করার পর ভাইকিংসরা ডিলিটেড হয়ে গেল। ভাইকিংস যারা ছিল তারা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। কিন্তু এই লড়াইটা জিতেও কিং হ্যারোল্ড কিন্তু ততটা শক্তিশালী রইল না, তার কারণ তারও প্রচুর সৈন্য মরে গেল। বুঝতে পারলে কিনা? তো কিং হ্যারোল্ড যে উঠে দাঁড়াবে তারও সময় পেল না বেচারা কিং হ্যারোল্ড। এমনিতে ভালো রাজা ছিল, কিন্তু সেই সময় ফ্রান্স থেকে একদল নতুন আক্রমণকারী চলে এলো। ফ্রান্স থেকে এসেছিল বলে এদিকে নর্থম্যান বলা হতো। নর্থম্যান থেকে হলো নরম্যানদের মধ্যে, মানে ফ্রান্স থেকে একদল হামলাকারী চলে এলো। এরা ফ্রান্সের লোকজন ছিল এবং এদের যে লিডারটা ছিল এর নাম ছিল উইলিয়াম দ্য কনকারার। কি নাম ছিল? উইলিয়াম দ্য কনকারার। এসে পর হামলা করে দিল কার উপর? হ্যারোল্ডের উপর। তো হ্যারোল্ড তখন আর হামলাটা সহ্য করতে পারলো না, পরপর দুটো লড়াই ফাইট করতে পারলো না। কিং হ্যারোল্ড পরাজিত হলো। বুঝতে পারলে কিনা? এমনকি একটা ক্রিটিক্যাল মোমেন্টে হ্যারোল্ড জিতেও গেছিল, কিন্তু ফ্রান্সের যে জমিদারটা ছিল, কি নাম? উইলিয়াম দ্য কনকারার, এর পলিটিক্যাল ব্রেনের জন্য বা এর স্ট্র্যাটেজির জন্য এরা জিতে গেল। এবং এই যে ফ্রান্সের লোকগুলো জিতেছিল তার একটা বড় কারণ ছিল ক্রসবো বুঝিস? অনেক উন্নত অস্ত্র। ক্রসবো মানে গুলতির মতো থাকবে, তোকে তীর ধনুক টানতে হবে না। কি হবে? মানে হাতে করে ক্যারি করে নিয়ে যাস বন্দুকের মতো, যেমন গুলি বের হয় ঠিক সেই রকম তীরটা বের হবে। ক্রসবো, এই ক্রসবো গুলো এদের কাছে ছিল। কাদের কাছে ছিল? ফ্রান্সের। কিন্তু খেয়াল রাখবে, তুমি যদি তীর ধনুক নিয়ে তীর ছাড়ো, তীর বেশি তাড়াতাড়ি যায়, ক্রসবোতে সময় লাগে, লোডিং টাইম লাগে। তাহলে তো স্যার কিং হ্যারোল্ডেরই তো বেশি সুবিধা ছিল, বেশি তীর ছুটতে পারতো না। কিন্তু একটা প্রবলেম ছিল, ক্রসবোয়ের ইম্প্যাক্ট বেশি হয়। বুঝতে পারলি? ব্যাপারটা হচ্ছে এইটা, মানে তীর ধনুকে কি হচ্ছে, তীর ছুটছিস তো ওটা হয়তো তোর বর্মটাকে ভেদ করতে পারবে না, কিন্তু ক্রসবো অবশ্যই ভেদ করে দেবে বর্মটাকে। তো এটাতে কি হচ্ছিল যে ক্রসবো এরা ব্যবহার করছিল এই ফ্রান্সের লোকগুলো, এটাতে ফ্রান্সের লোকজন জিতে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? যখন আমরা জানতে পারছি যে ফ্রান্সের লড়াই হলো, এই লড়াইটাকে ইতিহাসে মনে রাখা হয়েছে 1066 এর লড়াই। 1066
দ্য ব্যাটেল অফ হেস্টিংস। কি বলা হয়? দ্য ব্যাটেল অফ হেস্টিংস। এই ব্যাটেল অফ হেস্টিংসে অ্যাংলো স্যাক্সনরা পরাজিত হলো এবং নরম্যানরা জিতে গেল। কারে জিতলো? নরম্যানরা জিতে গেল। তখন নরম্যানরা কিন্তু উন্নত জাতি ছিল, বুঝতে পারলি কিনা? এই ফ্রান্সের জাতিটা খুবই উন্নত ছিল এবং নরম্যানরা যখন রাজা রানী হয়ে বসলো তখন সমস্ত লোককে মেরে ফেললো না। ওরা হলো অ্যাংলো স্যাক্সনরা হলো প্রজা আর ফ্রান্সের লোকগুলো হলো রাজা। ক্লিয়ার নয়? এবং এরা এখানে স্থায়ীভাবে থাকতে শুরু করলো। এরা জমি জমাটা দেখলো যে একটু ভাগবাটোয়ারা করতে হবে। এরা দুটো চেঞ্জ করেছিল, শোনো খুব ইম্পর্টেন্ট জিনিস, সোসাইটির মধ্যে এরা দুটো চেঞ্জ এনেছিল। একটা স্ট্রিপ সিস্টেম আনলো। স্ট্রিপ সিস্টেমটা আরো কি? স্ট্রিপ সিস্টেম হচ্ছে জমিগুলো লম্বা লম্বা থাকবে, আল দেওয়া যাবে না, কোনো আল দিতে পারবি না তুই, লম্বা। এই যে ধর না এই মাদুরগুলো কিরকম স্ট্রিপ আছে, লম্বা লম্বা আছে না, এইরকম লম্বা লম্বা জমি হবে, বুঝতে পারলি? তাহলে কি চাষ করতে সুবিধা হবে। কিন্তু এই জমিটা 10 জনের জমি, বুঝতে পারলে? একসাথে চাষ হবে, যে ফসলটা উৎপাদন হবে 10 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এই যে স্ট্রিপিং এর মতো, স্ট্রিপ মানে লম্বা দাগ, স্ট্রিপ মানে লম্বা দাগ, এই লম্বা দাগের মতো মনে হতো জমিগুলোকে, সেই জন্য এটাকে স্ট্রিপ সিস্টেম বলা হচ্ছে। কি বলা হচ্ছে? স্ট্রিপ সিস্টেম। এই নরম্যান যুগে শুরু হলো স্ট্রিপ সিস্টেম। বলো, বুঝতে পারলে কিনা? এই নরম্যান যুগে আরো একটা বিষয় শুরু হলো, সেটা হচ্ছে ফিউডাল সিস্টেম। কি বলা হয়? ফিউডাল সিস্টেম। হোয়াট ইজ ফিউডাল সিস্টেম? ফিউডাল সিস্টেম হলো ত্রিভুজাকৃতি, উপরে বসছেন মহারাজা। কে বসছে? মহারাজা। মহারাজার নিচে থাকবে নাইটস গুলো, বুঝতে পারলে? নাইটস এর নিচে থাকবে লর্ডস গুলো, লর্ডস এর নিচে থাকবে, তুমি বলতে পারো মহারাজার নিচে নাইটস, নাইটস এর নিচে লর্ডস, লর্ডস এর নিচে ফার্মার্স, ফার্মার্স এর নিচে পিজেন্টসরা। ঠিক আছে? তো এই যে উপরেরটা হচ্ছে সবদিকে শিরোমণি, বুঝতে পারলে? এইরকম একদম পিরামিড স্ট্রাকচার বলা হয় ফিউডাল সিস্টেমে। যে উপরে থাকবে সে জমি দিচ্ছে নিচের লোককে, নিচের যে জমি থাকছে সে আবার জমি ভাগ করছে নিচের লোকগুলোকে, তারপরে তার নিচের লোকগুলো জমি ভাগ করা হতো। এইভাবে জিনিসটা মানে সিনক্রোনাইজ হতো বা সিস্টেমেটিক ওয়েতে চলতো। বলো, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? যে দিত জমি, ঠিক আছে, সে হলো লর্ড, আর যে নিত তাকে বলা হতো ভেজেল। তাকে বলা হতো ভেজেল। যে জমি দিচ্ছে তাকে বলা হতো লর্ড, আর যে জমি নিচ্ছে তাকে বলা হতো ভেজেল। বলো, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। এবারে এদের একটা সিস্টেম ছিল, কিরকম? যে তুমি জমি নাও, চাষ করো, কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে লড়াই করতে হবে। এইটা ছিল এদের সিস্টেম, নরম্যান সিস্টেম। ক্লিয়ার নয়? এবার নরম্যান যুগ একটা ভালো উন্নত যুগ ছিল এবং এই নরম্যান যুগে প্রচুর লেখাজোখা হয়েছে, পড়াশোনা প্রচুর হয়েছে। এই নরম্যান যুগে আমরা 3 ধরনের লেখা দেখতে পাই। নরম্যান যুগটাতে 3 ধরনের লেখা দেখতে পাই। একটা হচ্ছে অ্যালিটিরেটিভ পোয়েম। কি দেখতে পাই? অ্যালিটিরেটিভ পোয়েম। দ্বিতীয় কথা দেখতে পাই রিলিজিয়াস পোয়েম, ধর্মের কবিতা। আর তৃতীয় কথা দেখি রোমান্স দেখতে পাই, রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, ওই গল্পগুলো দেখতে পাই। তাহলে অ্যালিটারেটিভ পোয়েমের মধ্যে কি কি পাবো? পার্ল, পেশেন্ট, পিউরিটি, স্যার, গাউইন আর গ্রিন নাইট, এগুলো হচ্ছে অ্যালিটারেটিভ পোয়েমের মধ্যে দেখতে পাবো। ক্লিয়ার নয়? এরপরে রিলিজিয়াস পোয়েমের মধ্যে কি? কারসার মন্ডি, প্রিক অফ কনসাইন্স, কারসার মন্ডি দেখতে পাবো, প্রিক অফ কনসাইন্স দেখতে পাবো, আর কি দেখতে পাবো? সিনার্স, বি অ্যাওয়্যার, এগুলো দেখতে পাবো। এই সমস্ত দেখতে পাবো রিলিজিয়াস পোয়েমের মধ্যে, ধর্মের কবিতার মধ্যে। ঠিক আছে? আর কি যেন, হ্যাঁ, আউল অ্যান্ড নাইট অ্যাঙ্গেল দেখতে পাবো। কি দেখতে পাবো? আউল অ্যান্ড নাইট অ্যাঙ্গেল পরীক্ষার জন্য, পাঁচের জন্য খুবই ইম্পর্টেন্ট। আউল অ্যান্ড নাইট অ্যাঙ্গেল, এটা ধর্মের কবিতা। আর কি দেখতে পাবো? এই যুগে ধর্মের কবিতা ব্যতীত লেখা হয়েছিল রোমান্সেস, লেখা হয়েছিল। রোমান্সেস গুলোকে বডেলের ক্লাসিফিকেশন অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়। বডেলের ক্লাসিফিকেশন, ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ ব্রিটেন, এই 4 ধরনের লেখালেখি হয়েছে এই যুগটাতে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এর পরের যে যুগটা ছিল, এই যুগটার নাম হচ্ছে চসার যুগ। কি নাম? চসার। জিওফ্রে চসার এসেছেন, যিনি ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন। কি লিখেছিলেন? ক্যান্টারবেরি টেলস লিখেছেন। ক্যান্টারবেরি টেলস নিয়ে অনেক সময় 2 নম্বর প্রশ্ন আসে। ক্যান্টারবেরি টেলস মূলত 29 জন, 28 + 1, 29 জন পূর্ণার্থী পূর্ণ অর্জনের জন্য এগিয়ে যাচ্ছেন। জেরুজালেম যাবেন, মাঝখানে একটা ট্যাবার্ডিন নামক একটা ইনেস থামছেন কিছুক্ষণ, এবং এরা ঠিক করছে যে জার্নি তো অনেকটা যেতে হবে, বোরিং লাগবে, তাই একটা ঠিক করছি, যাবার সময় সবাই 2টো করে গল্প বলবো, আসবার সময় 2টো করে গল্প বলবো। এইভাবে জার্নিটা শুরু হচ্ছে। ওই যে 29 জন রয়েছে, ওই 29 জনের মধ্যে সোসাইটির সব ক্যারেক্টারগুলো রয়েছে। ফার্মার্স রয়েছে, দর্জি রয়েছে, ঠিক আছে, নাইট রয়েছে, প্রিস্ট রয়েছে, ফ্যাট মঙ্কের ক্যারেক্টার পাবি, নাইটের ক্যারেক্টার পাবি, ওয়াইফ অফ বাথকে পাবি, এই সমস্ত চরিত্রগুলোকে তুমি দেখতে পাবে। এটা হলো চসারের যুগ। তো চসার এই যুগের রাইটার ছিলেন, মেন রাইটার ছিলেন। চসারের যুগটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। চসারের প্রথম যুগ, দ্বিতীয় যুগ এবং তৃতীয় যুগ। এইটাকে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় না বলে, তাহলে তোমাকে বলতে হবে ফ্রেঞ্চ এজ, ইটালিয়ান এজ, ইংলিশ এজ। ফ্রেঞ্চ এজ, ইটালিয়ান এজ,
ইংলিশ এজ, ওই ইংলিশ এজটা আসল, যেখানে তিনি ক্যান্টারবারি টেলস লিখেছিলেন। তবে চসার ছাড়াও এই যুগে আরো দুজন বড় রাইটার ছিল। একজনের নাম হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। কি নাম? উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ড, যিনি পিয়ার্স দ্য প্লাউম্যান লিখেছিলেন। যিনি কি লিখেছিলেন? পিয়ার্স দ্য প্লাউম্যান। আর আরো একজন বড় রাইটার ছিল জন গাওয়ার। কি নাম ছিল? জন গাওয়ার, যিনি ভক্স ক্লেমেন্টিস লিখেছিলেন। কি লিখেছিলেন? ভক্স ক্লেমেন্টিস, এইটা লিখেছিলেন জন গাওয়ার। এগুলো সব লেখালেখি হয়েছে এই যুগটাতে, চসারের যুগটাতে। তবে চসারকে ফলো করে একদল কবি লেখা শুরু করে স্কটল্যান্ড থেকে, তাদেরকে স্কটিশ চসারিয়ান বলা হতো। তাদের কি বলা হতো? স্কটিশ চসারিয়ান। আবার ইংল্যান্ড থেকেও একদল লেখক লেখাজোখা শুরু করেছিল, ওদিকে ইংলিশ চসারিয়ান্স বলা হতো। কি বলা হতো? ইংলিশ চসারিয়ান্স। বলে বুঝতে পারলি কিনা? এইভাবে হলো চসারের যুগ। চসারের যুগটা পেরিয়ে যাবে। চসারের যুগ পেরিয়ে যাওয়ার পর আমরা পাবো রেনেসা। রেনেসা মানে নবজাগরণ। রেনেসা মানে নবজাগরণ। রেনেসা কোথায় ঘটলো? ইটালিতে ঘটলো। কোথায় ঘটলো? ইটালিতে ঘটলো। রেনেসা কোথায় ঘটেছিল? ইটালিতে। ইটালি সমস্ত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এই জায়গাটা একটা বলার দরকার আছে। ইটালিতে রেনেসা আসছে তখন আমার এবং চসারের যুগটাতে রাজা রানীদের কি হাল হলো সেই জিনিসটাও আমি বলবো, কিন্তু এইটাকে কমপ্লিট করি, তারপর ওই বিষয়টা আসছি। ইটালিতে রেনেসা ঘটে গেল। রেনেসা ঘটার সাথে সাথে কি হলো? রোম থেকে সমস্ত পণ্ডিত মানুষরা চলে আসতে শুরু করলো ইটালিতে। বলছি স্যার কেন রোম থেকে চলে এলো কেন? কি হয়েছিল? কি ওখানে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছিল। রোমান সাম্রাজ্য আগেই বলেছিলাম অনেক বড় হয়ে গেছিল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। একদিকটা পুরনো রোম রয়েছিল, অন্য দিকটা ছিল বাইজান্টিয়াম সাম্রাজ্য। কি ছিল? বাইজান্টিয়াম সাম্রাজ্য। ওই বাইজান্টিয়াম সাম্রাজ্যকে তুর্কির যে সম্রাটরা ছিল তারা আক্রমণ শুরু করলো এবং বাইজান্টিয়াম সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল তুর্কির সাম্রাজ্যরা, তুর্কির সমস্ত সম্রাটরা। এবং 3 দিন ধরে প্রচণ্ড লড়াই হয়েছিল বাইজান্টিয়াম সাম্রাজ্যে। এবং যখন তুর্কির ওই যে ইনভেডার্সরা যখন বাইজান্টিয়াম সাম্রাজ্যকে ধ্বংস করে দিল, 3 দিন ধরে প্রচণ্ড অত্যাচার করেছিল বাইজান্টিয়াম সাম্রাজ্যের উপর। সবাইকে গোলাম বানিয়ে দিয়েছিল বাইজান্টিয়াম সাম্রাজ্যের। হত্যা, অসংখ্য নরনারীকে হত্যা করা হয়েছিল। ম্যাস মার্ডার, রেপ অ্যান্ড অল দিস থিংস হ্যাপেন্ড ইন বাইজান্টিয়াম এম্পায়ার। এইগুলো দেখে নিয়ে লোকের মনে ভয় সৃষ্টি হলো। এমনিতে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে বরাবর লড়াই চলছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সের একটা যুদ্ধ চলছিল, 100 বছর ধরে যুদ্ধ চলছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 100 ইয়ার্স ওয়ার চলছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কত বছর লড়াই চলছিল? 100 বছরের। ওই চসারের যুগেই চলেছিল, বুঝতে পারলে? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা বিশাল লড়াই চলছিল 100 বছর ধরে। মানে পুরো জেনারেশন কেটে যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত জন্ম হয়ে তুই মরে যাবি, কিন্তু তুই জেনে গেলি ওরাই আমাদের শত্রু। কিন্তু এই 100 বছরের যুদ্ধটা শেষ হয়ে গেল যখন বাইজান্টিয়াম সাম্রাজ্য ধ্বংস হলো। কারণ বাইজান্টিয়াম সাম্রাজ্য যখন ধ্বংস হলো, টার্কিশ আর্মিরা এত বেশি টর্চার করেছিল সেই সময় টার্কিশ সাম্রাজ্য, তখন ইউরোপিয়ানদের মনে ভয় ঢুকে গেল যে আমাদের উপরে এত বেশি টর্চার হতে পারে। আমরা যদি যুদ্ধ জিতি, আমরা সাধারণ মানুষের উপর অত্যাচার করি না, শুধুমাত্র রাজবংশটাকে পাল্টে দিই, কিন্তু এই তুর্কির লোকেরা যারা আসছে তারা সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে, এটা মেনে নেওয়া যায় না। তখন আমাদের নিজেদের ডিসপিউটটাকে সলভ করে নিতে হবে। তখন ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে 100 বছর ধরে যে লড়াইটা চলছিল, ওই প্রবলেমটাকে এরা সলভ করে নিচ্ছে। 100 ইয়ার্স ওয়ার এন্ডেড, শেষ হয়ে গেল 100 বছরের যুদ্ধ, এবং এরা একসাথে মিলে গেল। তার কারণ ইংল্যান্ডের রাজা আর ফ্রান্সের রানীর মধ্যে বিয়ে হয়ে গেছিল, বুঝতে পারলে? যাতে বন্ধুত্বটা আরো গাঢ় হয়। এবং 100 বছরের যুদ্ধ শেষ হলো, ওইদিকে বাইজান্টিয়াম এম্পায়ার ধ্বংস হয়ে গেল এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। বলো বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপর আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত রোম থেকে, বাইজান্টিয়াম সাম্রাজ্য থেকে সব পালিয়ে চলে এসেছিল ইটালিতে। কোথায় চলে এসেছিল? ইটালিতে। এবং ইটালিতে এত পণ্ডিত মানুষ এক জায়গাতে চলে আসার জন্য ইটালিতে রেনেসা হয়ে গেল। রেনেসা মানে নবজাগরণ। রেনেসা মানে নবজাগরণ। ইটালিতে আবার প্রিন্টিং প্রেস স্থাপন হয়ে গেল, ঠিক আছে? আসলে জার্মানির গুটেনবার্গে, ঠিক আছে, প্রিন্টিং প্রেস স্থাপন হয়েছিল, বুঝতে পারলে কিনা? সেই প্রিন্টিং প্রেস সে দৌলতে চারিদিকে ভালো ভালো লেখা শুরু হতে লাগলো ইটালিতে। ইটালির সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষরা ইটালিতে এসেছেন। এবং ইটালি কি ছিল? বেশ শক্তিশালী রাজার আন্ডারে ছিল। এবং ইটালিতে যেহেতু সমস্ত শক্তিশালী রাজারা ছিল, সেই জন্য যারা আক্রমণকারী ডাকাত তারা কিন্তু ইটালির দিকে আক্রমণ করতে পারেনি। ইটালি ফ্লারিশ করেছিল এবং ইটালির পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল, ইটালির শিল্প সংস্কৃতিতে উন্নত হয়েছিল এবং সামগ্রিকভাবে ইটালি একটা অসাধারণ সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেটাকে রেনেসা যুগে আমরা পেয়ে থাকি। কি পাই? রেনেসা যুগ। রেনেসা যুগে আমরা বড় বড় সব কবি সাহিত্যিকদের নাম পাই। এখানে আমরা পেত্রাকে নাম পাবো। এই রেনেসা যুগে আমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম পাবো। এই রেনেসা যুগে মাইকেল অ্যাঞ্জেলোর নাম পাবো। এই সমস্ত অসাধারণ সব রাইটার্সদের কথা পাই এই রেনেসা যুগে। ইংল্যান্ড থেকে 2 জন মানুষ ইটালিতে ঘুরতে এসেছিলেন। ইংল্যান্ড থেকে দুইজন মানুষ ঘুরতে এসেছিলেন।
একজনের নাম ছিল ওয়াট, আরেকজনের নাম ছিল সুরি, বুঝতে পারলে? আর্ল অফ সুরি আর ওয়াট ঘুরতে এসেছিলেন। এনারে যখন ইংল্যান্ড থেকে এলেন তখন দেখলেন ইটালিতে ছোট ছোট কবিতা চলছে, 14 লাইনের কবিতা চলছে, এগুলোকে নাকি সনেট বলা হচ্ছে। এবং পেত্রাক এটা খুব ফেমাস করে দিয়েছে ইটালিতে, ওদের খুবই ভালো লাগলো ওয়াট এবং সুরির। এবং ওনারা যখন নিজের দেশে এলেন এই পেত্রাকের স্টাইলটাকে তারা কপি করলেন এবং নিজেদের দেশে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেন টোটালস মিসেলানিতে। বইটার নাম কি ছিল? টোটালস মিসেলানি। এটা টোটালস মিসেলানি যখন প্রকাশিত হয়ে গেল এটা ইংল্যান্ডেও সুপার ডুপার হিট হয়ে গেল এবং ইংল্যান্ডে পুরো সনেটে ছেয়ে গেল, বুঝতে পারলে কিনা? তার মানে এটা একটা ইটালিয়ান প্রোডাক্ট ছিল যেটাকে ওয়াট এবং সুরি নিয়ে এলেন ইংল্যান্ডে এবং টোটালস মিসেলানিতে প্রকাশ করে দিলেন। টোটালস মিসেলানিতে তবে কবিতা আরো অন্যান্য লেখকেরও কবিতা গান প্রকাশিত হয়েছিল, তবে সনেটটাই বিখ্যাত হয়ে উঠলো, বুঝতে পারলে কিনা? যখন সনেট বিখ্যাত হয়ে উঠলো অন্যান্য লেখকরাও এগিয়ে এলো। ইংল্যান্ডে তখন বলতে পারো ইংল্যান্ডেও রেনেসাঁ ছোঁয়া লাগলো এবং ইংল্যান্ডে ইউনিভার্সিটি তৈরি হয়ে গেল। ইউনিভার্সিটি থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, সব বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় সব বিখ্যাত ড্রামাটিস্টরা বেরিয়ে আসতে লাগলো। এই যুগে আমরা পাই ইউনিভার্সিটি উইটসদের কথা, কারণ রেনেসাঁ যুগ চলছে। ইউনিভার্সিটি উইটস কারা ছিল? লিলি, পিলি, জন গ্রিন, ন্যাশ, মার্লো, এই সমস্ত এরা সব পণ্ডিত মানুষ ছিল, কিন্তু এদের ব্যক্তিগত জীবনধারা খুবই খারাপ ছিল। রেনেসাঁ যুগ দেখো অদ্ভুত বিষয়, রেনেসাঁ হলো ইটালিতে, কিন্তু তার সুফল পড়লো প্রতিবেশী দেশ ইংল্যান্ডে। কোথায় পড়লো? ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে সনেট এলো, ইংল্যান্ডে ইউনিভার্সিটি তৈরি হলো এবং ইউনিভার্সিটি উইটসরা, ইউনিভার্সিটির জ্ঞানীগুণী মানুষরা বেরিয়ে এলো, বুঝতে পারলে কিনা? এবং তাদের মধ্যে নামগুলো মনে রাখতে হবে, লিলি, পিলি, জন, কিডস, মার্লো, বুঝতে পারলে কিনা? এদের মধ্যে হেড ছিল মার্লো। কে হেড ছিল? ক্রিস্টোফার মার্লো। দুটো তিনটা লেখা অবশ্যই মনে রাখবে, একটা হচ্ছে ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লে লেখা, আরেকটা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, এগুলো খুবই বিখ্যাত ক্রিস্টোফার মার্লে। তো ক্রিস্টোফার মার্লোর যুগটা চলেছিল। এই যুগে আমরা জানতে পারি যে কিভাবে ডেভেলপমেন্ট অফ ড্রামা হলো, ড্রামা কিভাবে উন্নত হলো। এই যুগে প্রচুর উন্নতি হয়েছিল নাটকের। নাটক কিভাবে উন্নত হয়েছিল মনে আছে তোমাদের? নাটক চার্চের ঘর থেকে নাটকের উন্নতি হয়েছিল। প্রথমে চার্চের লোক আসতো না ওই ধর্মজ্ঞান শুনবার জন্য, তখন চার্চের লোকরা বললো চল গান গাওয়া যাক, ঠিক আছে? এবার ভালো ভালো সঙ্গীতকারদের, সঙ্গীত শিল্পীদের ডাকা হতো। ওটা তারপর রুডিমেন্টারি ডায়লগ অ্যাড হলো, আস্তে আস্তে র্যাপ সঙ্গের মতো ধর্মের কথা অ্যাড হতে লাগলো। তারপর কি হলো? আস্তে আস্তে মঞ্চস্থ করা হলো, তারপর ভিড় বাড়তে শুরু করলো। মঞ্চটা চার্চের ঘর থেকে শুরু করে বাইরে গেল, বাইরে থেকে উঠানে গেল, উঠানে থেকে বাইরে চলে গেল। তখন ব্যবসায়ী গোষ্ঠীরা সবাই কি করতে লাগলো? নাটক করব। প্রত্যেকটা ব্যবসায়ী গোষ্ঠী সপ্তাহে সপ্তাহে নাটক করতো, ঠিক আছে? এবং সেখানে কম্পিটিশন তৈরি হলো। শেষে একদল প্রফেশনাল উঠে এলো যাদের জীবিকাই ছিল যে নাটক করা, নাটক দেখানো। এবং তারপর হুইল সিস্টেম এলো, চাকার গাড়িতে করে, মানে রথের গাড়িতে করে এক শহর থেকে আরেক শহর ছুটে যাবে। এরপরে আমরা ইন্টারলিউড দেখতে পাই, মানে ধর্ম নিরপেক্ষ ড্রামা, 4 পিস ইন্টারলিউজ, এগুলো দেখতে পাই। এবং এরপরে এইভাবে নাটক সমৃদ্ধ হয়ে গেল। এই সমস্ত ঘটেছে রেনেসাঁ যুগটাতে। কোন যুগটাতে? রেনেসাঁ পরের যুগটার নাম হচ্ছে এলিজাবেথ যুগ। কি নাম? রানী এলিজাবেথ সিংহাসনে বসলেন। সিংহাসনে কে বসলেন? রানী এলিজাবেথ। সিংহাসনে যখন রানী এলিজাবেথ বসলেন তার শত্রু কম ছিল না, তার সবথেকে বড় শত্রু এবং বিপজ্জনক শত্রু ছিল স্পেনের রাজা। তার বিখ্যাত স্প্যানিশ আর্মাটা পাঠিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে ধ্বংস করার জন্য। কিন্তু ইংল্যান্ডের রানী এলিজাবেথ নিজের বিচক্ষণ বুদ্ধির সাহায্য নিয়ে এবং জলদস্যুদের সাহায্য নিয়ে স্প্যানিশ আর্মাটাকে ধ্বংস করে দিলেন। এই স্প্যানিশ আর্মাটা ধ্বংস হয়ে যাওয়া একটা বড় ঘটনা ছিল, একটা মেজর ইনসিডেন্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট ছিল, যেটার জন্য ইংল্যান্ড প্রচন্ড শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো। এবং এই সময় আমরা আরো সমস্ত ভালো ভালো সব রাইটার্সদের কথা পাই। এই যুগটাতে আমরা এডমন্ড স্পেন্সারের কথা পাই, স্যার ফিলিপ সিডনির কথা পাই, উইলিয়াম শেক্সপিয়ারের কথা পাই। ইতিমধ্যে আমরা জানতে পারি যে সনেট তৈরি হয়ে গেছে। সনেট ইটালি থেকে এসছে, ইটালি থেকে ওয়াট এবং সুরি এনেছে, তা বিখ্যাত করে দিয়েছে। এরপর এডমন্ড স্পেন্সার সনেট লিখতে শুরু করলেন, যেগুলো খুবই বিখ্যাত। স্যার ফিলিপ সিডনি সনেট লিখলেন অ্যাস্ট্রোবেল অ্যান্ড স্টেলা। কি লিখলেন? অ্যাস্ট্রোবেল অ্যান্ড স্টেলা, সেটা আরোই বিখ্যাত হয়ে গেল। উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখলেন 154টা সনেট, 154 সনেটস, এবং স্ট্রাকচারটাও পাল্টে দিলেন। ইটালিয়ান স্ট্রাকচার কি ছিল? সনেটের ইটালিয়ান স্ট্রাকচার বা পেত্রাকান স্টাইল কি ছিল? 14 লাইনের কবিতা হবে, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। উপরের 8টা লাইনকে অক্টেট বলা হয়, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হয়। এটা ছিল ইটালিয়ান স্টাইল, উইলিয়াম শেক্সপিয়ার এটাকে পাল্টে দিলেন। উইলিয়াম শেক্সপিয়ার বললেন না, উপরে 4টা লাইন, তারপর 4টা লাইন, তারপর 4টা লাইন, শেষে 2 লাইন পড়ে থাকবে। এই যে স্ট্রাকচারটা 3 কোয়ার্টার এন্ড কাপলেট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের স্ট্রাকচার। কার স্ট্রাকচার?
উইলিয়াম শেক্সপিয়ার স্ট্রাকচারটাকে পাল্টে ফেললেন। এই সমস্ত আমরা দেখতে পাই এলিজাবেথেন যুগটাতে। কোন যুগটাতে? এলিজাবেথেন যুগটাতে এটাকে একটা গোল্ডেন এজ বলা হয়, তার কারণ ড্রামা একদম ক্লাসিক্যাল স্টাইলে সেনেকার মডেলে মূলত ড্রামাগুলো চলছে। দেখো গ্রিক ড্রামা প্রাচীনকালেও নাটক বিখ্যাত ছিল, ক্লাসিক্যাল ড্রামা, এবং এলিজাবেথেন যুগেও নাটক বিখ্যাত হলো, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাসিক্যাল ড্রামা বা গ্রিক ড্রামাগুলো ছিল ভাগ্য নির্ভর, ফেট ওরিয়েন্টেড, কিন্তু এলিজাবেথেন ড্রামাগুলো কোনোদিন ফেট ওরিয়েন্টেড নয়, ক্যারেক্টার ওরিয়েন্টেড হয়। ম্যাকবেথ এখানে কষ্ট পাচ্ছে, ওথেলো এখানে কষ্ট পাচ্ছে, কিং লিয়ার কষ্ট পাচ্ছে এবং হ্যামলেট কষ্ট পাচ্ছে, কিন্তু এগুলোর জন্য নিজের দোষ রয়েছে ওদের, বুঝতে পারলে? এটা ফেট ওরিয়েন্টেড নয়, এটা ক্যারেক্টার ওরিয়েন্টেড। এখানে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কথা পাই, যিনি 154টা সনেট 37টা নাটক লিখলেন। উইলিয়াম শেক্সপিয়ারের ফলিওর কথা কেন জানি, দুটো এডিশন মনে রাখবে, আজকে দেখবে শেয়ার করেছি, রাইট? দুটো এডিশন শেয়ার করলাম, দেখবে, দেখে নেবে যে ওই নোটসটা করে নেবে, ফার্স্ট এডিশন কখন এবং সেকেন্ড এডিশন কখন বের হয়েছিল ফলিওর। তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো প্রকাশিত হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার একটা থিয়েটার কিনলেন, সেই থিয়েটারের নাম ছিল গ্লোব থিয়েটার। কি নাম ছিল? গ্লোব থিয়েটার। সেই গ্লোব থিয়েটার অসম্ভব রকম সফল হলো। তারপরে আমরা দেখতে পাই যে উইলিয়াম শেক্সপিয়ার হঠাৎ করে গ্লোব থিয়েটার আগুন লাগার পর হঠাৎ করে লেখালেখি বন্ধ করে দিলেন। উইলিয়াম শেক্সপিয়ার নিজের গ্রামে ফিরে গেছিলেন, আর বিশেষ কিছু পড়াশোনাতে আগ্রহ নেননি কোনোদিন। এটা হলো উইলিয়াম শেক্সপিয়ার যুগ বা রানী এলিজাবেথের যুগ। রানী এলিজাবেথের যুগ শেষ হয়ে যাচ্ছে রানী এলিজাবেথ মারা যাওয়ার সাথে সাথে। রানী এলিজাবেথ মারা যাচ্ছেন, যেটা ইংল্যান্ডের জন্য একটা খুব বড় শক ছিল, কারণ রানী এলিজাবেথের কোনো আবার সন্তান ছিল না। রানী এলিজাবেথকে ভার্জিন কুইন বলা হয়েছিল। কি বলা হতো? ভার্জিন কুইন। তো রানী এলিজাবেথের কোনো ছেলে মেয়ে কিছু ছিল না, ভার্জিন কুইন বলা হতো। এবার সিংহাসন কে পাবে এই নিয়ে লড়াই শুরু হলো। প্রচন্ড লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত কার ভাগ্যে সিংহাসন জুটলো? কোথায়? স্কটল্যান্ডের একজন রাজা ছিল, নাম ছিল কিং জেমস সিক্স। বুঝতে পারলে কিনা? সেই স্কটল্যান্ডের রাজা জেমস সিক্সকে সিংহাসনে আনা হলো ইংল্যান্ডের সিংহাসনে। জেমস সিক্স স্কটল্যান্ডের সিংহাসন ছেড়ে যখন ইংল্যান্ডের সিংহাসনে বসলো, তখন বলা হলো জেমস ওয়ান। তখন তাকে কি বলা হলো? জেমস ওয়ান। স্কটল্যান্ডের রাজা ছিল সে। তাহলে রানী এলিজাবেথের পর সিংহাসনে কে বসলো? জেমস ওয়ান সিংহাসনে বসলো। এবং এই যুগটাকে বলা হয় জ্যাকোবিয়ান এজ। কি বলা হয়? জ্যাকোবিয়ান এজ। যুগটার নাম কি? জ্যাকোবিয়ান এজ। এই জ্যাকোবিয়ান এজ একটা ভালো যুগ ছিল, কিন্তু রাজা দক্ষ ছিল না, মহারাজাটা দক্ষ ছিল না। জেমস ওয়ান হোমোসেক্সুয়াল ছিলেন। জেমস ওয়ান কিন্তু একটা ভালো কাজ করেছিলেন। কি ভালো কাজ করেছিলেন? জেমস ওয়ান নিজের অধীনে, মানে নিজে তত্ত্বাবধায়ক করেছিলেন, একটা বাইবেলকে এডিট করিয়েছিলেন, এবং সেই বাইবেলটার নাম ছিল জেমস ওয়ান বাইবেল বা দ্য অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল। দ্য অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল এইটা করিয়েছিলেন। এইটা একটা খুব বড় একটা কারনামা বলতে পারিস, বা একটা বড় সড়ো তুই বলতে পারিস কৃতিত্ব জেমস ওয়ানের ছিল। তারপর জেমস ওয়ান মারা গেলেন। জেমস ওয়ানের পর সিংহাসনে বসলেন চার্লস ওয়ান। কে সিংহাসনে বসলেন? চার্লস ওয়ান। জেমস ওয়ানের পর সিংহাসনে বসেছিলেন, কিন্তু জেমস ওয়ান রাজ্য সামলাতে পারছিলেন না। জেমস ওয়ানের আমলে একটা বিরাট ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? যে গান পাউডার প্লট ঘটে গেল। গান পাউডার প্লট মানে একজন ইংল্যান্ডের যদি তুই ধর্ম ব্যবস্থাটাকে দেখিস তাহলে একটু শক্ট হবি তুই। ইংল্যান্ড বরাবরই ক্যাথলিক ছিল। ইংল্যান্ড কি ব্যবস্থায় ছিল? ক্যাথলিক। এবং কিছু মানুষ প্রোটেস্ট্যান্ট ছিল। ক্যাথলিকরা মূলত চার্চে বিশ্বাস করে, আর প্রোটেস্ট্যান্টরা চার্চে বিশ্বাস করে না, সরাসরি গডে বিশ্বাস করে। এটা বেসিক পার্থক্য, বুঝতে পারলে কিনা? ইংল্যান্ড বরাবরই ক্যাথলিক ছিল, কিন্তু মাঝখানে এলিজাবেথের বাবা, রানী এলিজাবেথের বাবার নাম ছিল কিং হেনরি দ্য এইট। কি নাম ছিল? কিং হেনরি দ্য এইট। কি করলেন? বললেন আমি আমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেব এবং দ্বিতীয় স্ত্রীকে আমি 2 নম্বর মেয়েটাকে বিয়ে করবো, অ্যান বোলেনকে। বুঝতে পারলে কিনা? যখন বিয়ে করব বললেন, তখন কিন্তু অমনি করে বিয়ে করা যায় না। মানে আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে কি হয়, এক রাজা 7 রানী থাকতে পারে, কিন্তু ইংল্যান্ডে অমনি থাকে না। ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি চলে। ক্রিশ্চিয়ানিটিতে যদি তোমার একবার বিয়ে হয়ে গেছে, যতক্ষণ না তোমার ডিভোর্স হচ্ছে আরেকটা বিয়ে করতে পারবে না। তাহলে ইংল্যান্ডে যে রাজাটা ছিল হেনরি দ্য এইট, উনি চার্চকে বললেন যে আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন। চার্চ বললো তোমাকে ডিভোর্স দেওয়া হবে না। তখন চার্চের বিরুদ্ধে চলে গেল রাজাটা, এবং রাজাটা বিরুদ্ধে গিয়ে বলে আমি ধর্মটাই পাল্টে দেবো। ধর্মটাই পাল্টে দিয়েছিল, ক্যাথলিক ধর্ম থেকে প্রোটেস্ট্যান্ট ধর্ম বানিয়ে নিয়েছিল। বুঝতে পারলে কিনা? রাজাটা কিং হেনরি দা এইট। তখন থেকে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্ম রাজধর্ম হয়ে গেছে ইংল্যান্ডে, এবং তিনি একটা নতুন চার্চও বানালেন, চার্চ অফ ইংল্যান্ড। বুঝতে পারলে কিনা? এই চার্চ অফ ইংল্যান্ডের হেড কার দ্বারা তাহলে নির্মিত হয়েছিল? হেনরি দা এইটের দ্বারা। বুঝতে পারলে কিনা? নিজের পার্সোনাল গেইনকে মানে বিয়ে করবার জন্য এটা তিনি করেছিলেন। বুঝতে পারলে কিনা? তো এরপরে আমরা দেখতে পাই যতগুলো রাজা রানী এসছে, মূলত সবাই দেখতে পাচ্ছি যতগুলো রাজা রানী এসছে, ওই মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রে যদি ম্যারিকে বাদ দিই,
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মকে প্রমোট করে গেছে এবং ইংল্যান্ডে বরাবরই প্রমোশন হয়ে গেল প্রোটেস্ট্যান্ট ধর্মের। ঠিক আছে, এইখানে একটা সমস্যা হলো, চার্লস, তাহলে জেমস ওয়ানও ভালোই রাজা ছিলেন কিন্তু দক্ষ প্রশাসক ছিলেন না, কিন্তু জেমস ওয়ান মানে জ্যাকোবিয়ান যুগ শেষ হলো একটা সময়, তারপরে সিংহাসনে বসলেন চার্লস ওয়ান। কে সিংহাসনে বসলেন? চার্লস ওয়ান। চার্লস ওয়ান জেমস ওয়ানের ছেলে। চার্লস ওয়ান যখন সিংহাসনে বসলেন, ওনার আবার এপিক স্টাইল ছিল কি, উনি বিশ্বাস করতেন যে পার্লামেন্ট কিছু হয় না, কারোর সাথে আমাকে আলোচনা করবার দরকার হয় না, রাজাই সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, এইটা উনি বিশ্বাস করতেন এবং সেই জন্য তিনি কি করলেন, চার্লস ওয়ান পার্লামেন্টকে উপেক্ষা করতে লাগলেন এবং কি হলো, ইংল্যান্ডে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা দেখতে পারি কি দুটো গ্রুপ হয়ে গেল ইংল্যান্ডে, এক দল ছিল রাজার দল, এক দল ছিল ডেমোক্রেটিক সাপোর্টার। বললো একদল লোক উঠে এলো এবং বললো আমাদের ডেমোক্রেসি দরকার, ডেমোক্রেসি দরকার, ডেমোক্রেসি দরকার। এরা ছিল পিউরিটানস মেনলি। এরা কি ছিল? পিউরিটানসদের যুগ শুরু হচ্ছে। পিউরিটানসরা বললো ডেমোক্রেসি দরকার। পিউরিটানসদের একজন লিডার উঠে দাঁড়ালো, তার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। কি নাম ছিল? অলিভার ক্রমওয়েল। এই অলিভার ক্রমওয়েল ভার্সেস চার্লস ওয়ান হয়ে গেল এবং শেষ পর্যন্ত চার্লস ওয়ান পরাজিত হলেন। চার্লস ওয়ানকে ধরে আনা হলো এবং চার্লস ওয়ানকে বিহেড করা হলো সকলের সামনে। কিংশিপ এইখানেই তুমি বলতে পারো শেষ হয়ে গেল। এবার ডেমোক্রেসি শুরু হলো, কিন্তু ইংল্যান্ডে ডেমোক্রেসি চললো না। তখন সবাই মিলে বললো না না না, পুনরায় রাজতন্ত্র আনা উচিত, ডেমোক্রেসিও থাকবে রাজতন্ত্রও থাকবে, এইরকম একটা সিস্টেম বানানো হলো। তাহলে যে রাজাকে মেরে ফেললো সেই রাজার ছেলেকে ডাকা হলো, নাম চার্লস টু। কি নাম? চার্লস টু কে সিংহাসনে বসানো হলো। চার্লস টু সিংহাসনে বসলেন, ভালোই রাজা ছিলেন, শান্তশিষ্ট ভালো রাজা ছিলেন। কিন্তু চার্লস টু এর পর যখন জেমস টু সিংহাসনে বসলো, তখন হলো গিয়ে আবার সমস্যা। জেমস টু বলে এগুলো আমি মানবো না, আমি আবার আমার আবার ক্ষমতা চাই, বুঝতে পারলে? তো জেমস টুর সময় আবার লড়াই শুরু হয়ে গেল, একটা বিশাল বলতে পারো লড়াই শুরু হলো। এবং কি হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা আমাদের জানা দরকার, এই যে চার্লস ওয়ানকে এক্সিকিউট করা হয়েছিল তো, চার্লস ওয়ানকে এক্সিকিউট করা হয়েছিল, কেটে ফেলা হলো। চার্লস ওয়ানকে কেটে ফেলার পর কে সিংহাসনে বসেছিল? চার্লস ওয়ানকে মেরে ফেলার পর কিং চার্লস ওয়ান ওয়াজ এক্সিকিউটেড। চার্লস ওয়ানকে মেরে ফেলা হলো, কেটে ফেলা হলো পিউরিটান যুগে, মিল্টন যুগে। এই যুগটা মিল্টন যুগ বলা হয়। এই সময় চার্লসকে সরিয়ে ইমিডিয়েটলি কে ক্ষমতা পেয়েছিল? অলিভার ক্রমওয়েল। কে ক্ষমতা পেয়েছিল? অলিভার ক্রমওয়েল। এবং অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে রাজ্য চলেছিল, কিন্তু অলিভার ক্রমওয়েল চালাতে পারেনি ভালো করে দেশটাকে, বুঝতে পারলে কিনা? তখন বলা হলো আবার পুনরায় রাজাকে নিয়ে এসো সিংহাসনে। রাজাকে সিংহাসনে নামানো হলো, আনা হলো। চার্লস ওয়ান তো মরে গেছে। চার্লস টু কে এই যে যুগটা, এটাকে রেস্টোরেশন যুগ বলা হয়। রিস্টোর করছে, যুগটার নাম হচ্ছে রেস্টোরেশন যুগ। এই রেস্টোরেশন যুগটাতে আমরা দেখতে পাই সিংহাসনে আবার রাজার ছেলেই বসলো, বুঝতে পারলে কিনা? এই যুগটা বেশ কিছুদিন চলেছে। রেস্টোরেশন যুগে আবার কিছু জিনিস যেগুলো পিউরিটান যুগে বন্ধ হয়ে গেছিল সেগুলো চালু করা হলো। পিউরিটান যুগে থিয়েটার বন্ধ করা হয়েছিল, এই রেস্টোরেশন যুগে আস্তে আস্তে থিয়েটার চালু করা হলো। পিউরিটান যুগে যে সমস্ত জিনিসগুলো ব্যান করা হয়েছিল রেস্টোরেশন যুগে আবার চালু করা হলো। এই হলো রেস্টোরেশন যুগ। রেস্টোরেশন যুগের পর আমরা দেখতে পাই একজন মহান কবি আসছেন সিংহাসনে। অবশ্য চার্লস ওয়ানের পর জেমস টু আসবেন। জেমস টু হাইলি আনপপুলার ছিল। চার্লস টু সিংহাসনে বসলো রেস্টোরেশন যুগে চার্লস টু সিংহাসনে বসার পর তারপরে জেমস টু সিংহাসনে বসবে। জেমস টু প্রচন্ড আনপপুলার ছিল, মানে পছন্দ করতো না কেউ। তখন একটা মেয়ে এসেছিল যার নাম হচ্ছে ম্যারি। তার হাজবেন্ডকে নিয়ে এসেছিল উইলিয়াম দ্য অরেঞ্জ। কি নাম ছিল? উইলিয়াম দ্য অরেঞ্জ। 14,000 সৈনিক নিয়ে এলো। যখন 14,000 সৈনিক নিয়ে এলো তখন জেমস টু পালিয়ে গেল সিংহাসন ছেড়ে এবং কোনো রক্তক্ষয় যুদ্ধ হয়নি, এমনি সিংহাসন পাল্টে গেল। গ্লোরিয়াস রেভলিউশন বলা হয়। এটা কি বলা হয়? গ্লোরিয়াস রেভলিউশন। তাহলে গ্লোরিয়াস রেভলিউশনে কে সিংহাসন ছেড়ে পালিয়েছিল? জেমস টু। আর কে সিংহাসন দখল করলো? উইলিয়াম দ্য অরেঞ্জ। কি নাম? এবং ইংল্যান্ডের লোকজন সেটাকে খুব ভালোভাবে নিয়ে নিল, কারণ জেমস টু হাইলি আনপপুলার ছিল। ক্লিয়ার নয়? এটা গ্লোরিয়াস রিভলিউশন বলা হয়। এটা কি বলা হয়? গ্লোরিয়াস রেভলিউশন, বুঝতে পারলে কিনা? এই সময়ে আলেকজান্ডার পোপও এসছে। এই যুগটাতে কি এসছে? আলেকজান্ডার পোপ। এই যুগটাকে পোপ যুগ বা আলেকজান্ডার পোপ যুগ বলা হয়,
বুঝতে পারলে কিনা? আলেকজান্ডার পোপ যুগের পর আমরা দেখতে পাচ্ছি 18 সেঞ্চুরি এন্ট্রি করছে, 18 সেঞ্চুরি এন্ট্রি করতে 18 সেঞ্চুরিতে প্রচুর নোভেল লেখা হলো, উপন্যাস লেখা হলো, তারপর বিভিন্ন তোমার নিউজ পেপার এলো, টেটলা, স্পেকটেটার, এই সমস্ত নিউজ পেপার, ডক্টর জনসনের কথা পাই এই যুগে গালিভার্স ট্রাভেল লেখা হলো, এই যুগে জনাথন সুইফটে লেখে গালিভার্স ট্রাভেল, এই যুগে ড্যানিয়েল ডিফোর লেখা ড্যানিয়েল ডিফো পাই, আর কি পাই এই যুগে আমরা প্যামেলাকে পাই, স্যামুয়েল রিচার্ডসনের লেখা, এই যুগে আমরা হেনরি ফিল্ডিংকে পাই, এই সমস্ত বিশাল বিশাল লেখা হলো। সো দিস ইজ হোয়াট দ্য 18th সেঞ্চুরি। এইভাবে আমরা 18th সেঞ্চুরি পাই। বাই দ্য ওয়ে আলেকজান্ডার পোপের যুগটাতে মানে 18th সেঞ্চুরির আগেরটাতে অ্যালেকজান্ডার পোপের যুগে রেপ অফ দ্য লক খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে পড়েওছি। সো লেস অর মোর দিস ইজ ফ্রম অ্যাংলো স্যাক্সন এজ টু 18th সেঞ্চুরি। খুব সংক্ষেপে অ্যাংলো স্যাক্সন যুগ থেকে মানে 0 থেকে শুরু করে 18th সেঞ্চুরি পর্যন্ত একটা রাফ কনসেপ্ট দিলাম আমি, সো দ্যাট ইউ ক্যান লিঙ্ক ইট আপ, তোমরা যাতে লিঙ্ক করতে পারো। এইবারে আরো কয়েকটা বিষয় আমাকে বলতে হবে, আগে বলে নাও এইগুলো বোঝা গেল কিনা, মাথায় ঢুকলো কিনা, কারণ এগুলো আমাদের পড়া হয়ে গেছে, আজকে রিক্যাপ দিচ্ছি, 1 মাস পর আমি রিক্যাপ দিচ্ছি, পড়া তো হয়ে গেছে, তো একবার রিক্যাপের মতো হলো, পুরো জিনিসটা আমি লিঙ্ক করতে পারছি। সো দিস ইজ হোয়াট দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার।